শাহিদ খান কি উত্তর দেবে ভেবে পায় না। তিনি রাগে কিরমির করতে শুরু করে। তা দেখে তুর্য বাঁকা হাসে। তারা পাশ থেকে অবাক হয়ে বসে আছে। কি এত কানে কানে ফুসুর ফুসুর করছে ভেবে পায় না সে। সকলে তাদের পানে হাঁ করে তাকিয়ে আছে। বিকেল ৩টা। জয় দাঁড়িয়ে আছে উপরের সিঁড়িতে। আপাতত কেউ নেই, এখন সকলে বাইরে বসে আছে। তার একটা ইম্পর্টেন্ট কল আসায় সে সবার কাছ থেকে আলাদা হয়ে একটু বাড়ির ভেতরে আসে কথা বলতে। জয় কথা বলছিল, এমন সময় তার রুম থেকে বের হয় শ্রাবন্তী। তার মাথা ব্যথা থাকার কারণে ওপরে চলে আসে, তবে এখন আর একা একা ভালো লাগছে না, তাই সে সবার সাথে জয়েন হওয়ার জন্যই নিচের দিকে যাচ্ছিল একটু অন্যমনস্ক হয়ে। জয়কে সে খেয়াল করেনি। হুট করে জয়ের সাথে এসে ধাক্কা খায়। সিঁড়ির কাছে এসে জয় ওপরের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে থাকার কারণে আর একটু না হলেই পড়ে যেত। জয় তড়িঘড়ি করে রেলিং ধরে ফেলে, আর অন্যদিকে শ্রাবন্তী ভয়ে জয়ের হাত ধরে টান দেয় সামনের দিকে। জয় হুমড়ি খেয়ে পড়ে কিছুটা শ্রাবন্তীর ওপর, তবে দুইজনেই নিচে পড়ে না। জয় নিজেকে ব্যালেন্স করে নেয়। শ্রাবন্তী ভয় তড়িঘড়ি করে বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? জয় শ্রাবন্তীর পানে তাকায়। শ্রাবন্তীকে দেখে জয়ের রাগ হয় প্রচুর। এই মেয়ে কি তাকেই পায় নাকি শুধু ধাক্কা খাওয়ার জন্য? শ্রাবন্তীর ভয়ার্ত চোখে তাকিয়েছিল জয়ের দিকে। এমন সময় জয়ের রাগে হিসিয়ে বলে ওঠে, এই মেয়ে, তুমি দেখে চলতে পারো না? আরেকটুর জন্যই তো আমাকে উপরে পাঠিয়ে দিচ্ছিলে। শ্রাবন্তী অপরাধী সুরে বলে ওঠে। আসলে আমি না খেয়াল করিনি আপনাকে, একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছিলাম তো, তার জন্য। হুট করে জয়ের সেই দিনের কথা মনে পড়ে যায়। সেও কম যায় না। সেদিনের প্রতিশোধ যে এখনও তোলা তার বাকি আছে। এখনই তার মোক্ষম সময় প্রতিশোধটা নেওয়ার। জয় সেদিনের মতো করে শ্রাবন্তীকে বলে ওঠে, ইয়ার কি হচ্ছে তাই না? তুমি কি ভেবেছো আমি তোমার মতো মেয়েকে চিনি না? তোমরা হচ্ছে ছেলে দেখলে গায়ে উঠে পড়ো, আর কিছু বললেই বলো আই এম সরি, আমি দেখিনি। জয়ের কথা শ্রাবন্তী ভ্রু কুঁচকে তাকায়। রাগও হয় তার প্রচুর। এই ছেলে তাকে কি থেকে কি বলছে। শ্রাবন্তী ফুঁসে বলে ওঠে, এই, আপনি কিন্তু এখন বেশি বেশি বলছেন। আমাকে দেখে কি আপনার সেই রকম মেয়ে মনে হয়? জয় তাচ্ছিল্যের হেসে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাদের মতো মেয়েকে আমার জানা আছে, আর চেনাও আছে। আপনারা কোন লেভেলের মেয়ে? গায়ে পড়া মেয়ে কোথাকার। জয়ের কথায় এবার শ্রাবন্তী তেতে খ্যাপা বাঘুনির মতো বেড়ে এসে বলে ওঠে, এই ছেলে, আপনার সাহস তো কম নয়। আপনি কোথা থেকে আমাকে কি বলছেন? সামান্য একটা ধাক্কার জন্য আপনি আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে টানাটানি করছেন। কাউকে না জেনে শুনে তার চরিত্র নিয়ে কথা বলার সাহস কোথায় পান আপনি? শ্রাবণের কথা যেন কোনো ফানি কথা ছিল, যা শুনে হেসে দেয় জয়। সে হেসে বলে ওঠে, ওহ রিয়েলি মিস শ্রাবন্তী, তাহলে সেদিন আপনি আমায় না জেনে শুনে কেন এতগুলো কথা শোনালেন? কাউকে ভালো করে না জেনে শুনে যখন জজ করা যায় না, তাহলে তার চরিত্র দিকে আঙুল তোলার আপনি কে? থতমত খেয়ে যায় শ্রাবন্তী। সেদিনের কথা তার মনে পড়ে। সে তো বেমালুম ভুলতে বসেছিল সে কথা। সেদিন তো জাস্ট তার একটু ঝগড়া করতে ইচ্ছে করছিল দেখে সে কথাগুলো বলেছে। সে বুঝতে পারে তার ভুল, সেদিনের ভুলটা তারই ছিল। একটু বেশি বলেছে হয়তো। সেদিন চলার পথে কখনো কখনো এই জিনিসগুলোর মুখোমুখি হতে হয়, তবে সেটা অপর পক্ষের মানুষের ইচ্ছাকৃতভাবেও না হতে পারে, যেমন আজ তার হলো। শ্রাবন্তী নিজের ভুলটা বুঝতে পারে। শ্রাবন্তী জয়ের পানে তাকায়। জয় তার পানেই তাকিয়ে আছে। জয়কে তাকিয়ে থাকা দেখে শ্রাবন্তী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ৩২ পাটি বের করে বেকুবের মতো একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলেছে, আসলে আমি বুঝতে পারিনি সেদিন। সেদিন ভুলটা আমারই ছিল, আর আজকেও আমার। আমি আমার দোষটা স্বীকার করে নিয়েছি। এবার আসি। বলেই যে এটা ওদের পাশ কাটিয়ে চলে যেতে নেয়, তখনই জয় হাত ধরে ফেলে শ্রাবন্তীর। অবাক চোখে পেছন ফিরে তাকায় জয়। তার হাত ধরে আছে। শ্রাবন্তী একবার তার হাতের দিকে দেখে, তো একবার জয়ের দিকে তাকায়।
শ্রাবন্তী ভ্রু কুচকে তাকিয়ে বলে ওঠে। কি হয়েছে? আমার হাত ধরলেন কেন? শ্রাবন্তীর কথায় জয় ওর হাত ছেড়ে দিয়ে বলে ওঠে। সরি তোমার হাত ধরার জন্য, তবে তুমি এত সহজে তো এখান থেকে যেতে পারবে না। জয়ের কথা না বুঝতে পেরে শ্রাবন্তী ভ্রু কুচকে তাকিয়ে বলে ওঠে। মানে? জয় বাঁকা হেসে বলে ওঠে। মানে হলো, যেহেতু তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো আর দোষটাও তোমার, তাই সেদিন আমাকে হেনস্থা করার জন্য তোমাকে যে আমায় সরি বলতে হবে। শ্রাবন্তী সঙ্গে সঙ্গে চমকে গিয়ে উত্তর দেয়। কি? শ্রাবন্তীর রিয়াকশন দেখে জয় হাসে। শ্রাবন্তী দাঁতে দাঁত চেপে ধরে বলে ওঠে। আমি আপনার কাছে মাফ চাইবো? হ্যাঁ চাইবে। জয়ের কথায় যেন শ্রাবন্তী মজা পেল। সে হেসে বলে ওঠে। আপনার কাছে মাফ চাইবো মানে আমি, এই শ্রাবন্তী, আপনার কাছে মাফ চাইবে? সেগুড়ে বালি, আমি জীবনেও আপনার কাছে মাফ চাইবো না। বলেই যে শ্রাবন্তী মুখ ভেঙচি কেটে চলে যেতে নেবে, তখনই জয় বাঁকা হেসে বলে ওঠে। তুমি চাইবে না তো তোমার ঘাড় চাইবে। জয়ের কথা থেমে যায় শ্রাবন্তী। সে পেছন ফিরে দুহাত বুকে গুছিয়ে বলে ওঠে। তা শুনি কিভাবে আমার ঘাড়কে সরি বলাবেন? শ্রাবন্তী জয়ের কথা শুনে হালকা হেসে ভাব নিয়ে বলে ওঠে। এখান থেকে সোজা নিচে যাব, তারপর প্রথমে তুর্যকে বলবো যে আমাকে তার বাড়ির এক সদস্য হেনস্থা করেছে। এরপর তারাকে গিয়ে বলবো, দেখবে দুজনে মিলে কি করে তোমার সাথে। শ্রাবন্তীর কথায় জয় ঠোঁট কামড়ে হেসে ওপরের দিকে ইশারা করে বলে ওঠে। তারা জীবনেও আপনার কথা বিশ্বাস করবে না, কারণ আপনার কাছে যে কোনো প্রমাণই নেই। ওই যে দেখছেন সিসি ক্যামেরা, সেটা থাকতে আর প্রমাণের কি প্রয়োজন মিস শ্রাবন্তী? জয়ের ইশারা অনুযায়ী তাকায় শ্রাবন্তী। তাকাতেই ঘাবড়ে যায় সে। সত্যি সত্যি সিসি ক্যামেরা লাগানো আছে। গোটানো হাতগুলো আপনা আপনি তার সোজা হয়ে যায়। তুর্য ভাই তাকে কি করবে সেটা তার জানা নেই, তবে তারা যদি জানতে পারে এটা, তাহলে তাকে মেরেই ফেলবে। তাও আবার বাড়ির মেহমান। ভয়ে শুকনো ঢোক গিলে শ্রাবন্তী ভয়ার্ত চোখে জয়ের পানে তাকায় সে। জয় তার পানে তাকিয়ে কেমন শয়তানি হাসি হাসছে। শ্রাবন্তী অসহায় মুখ করে তাকিয়ে আছে তার পানে। জয় সেটা দেখে কিছুটা এগিয়ে এসে বলে ওঠে। কি এবার সরিটা বলবেন নাকি যাবো নিচে, কোনটা? জয়ের কথায় কাঁদো কাঁদো হয়ে আসে শ্রাবন্তীর চেহারা। তার এখন কাঁদতে ইচ্ছে করছে। এভাবে কেস খাবে সেটা সে জন্মেও ভাবেনি। শ্রাবন্তীকে মাফ না চেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জয় গম্ভীর কণ্ঠে বলে ওঠে। কি মাফ চাইবে নাকি আমি যাব, কোনটা? জয়ের কথায় সেইভাবেই দাঁড়িয়ে আছে, নড়েও না জায়গা থেকে। সেটা দেখে জয় এবার বলে ওঠে। ঠিক আছে, মনে হচ্ছে আমারই নিচে যেতে হবে। বলেই যে চলে যেতে নিবে, অমনি দৌড়ে গিয়ে শ্রাবন্তী দুহাত প্রসার করে জয়কে আটকে বলে ওঠে। না না, যাবেন না, আমি বলছি। শ্রাবন্তীর কথায় জয় থেমে যায়। সে বুকে দুহাত গুজে ভাব নিয়ে দাঁড়িয়ে বলে ওঠে। ওকে তাহলে বলো। জয়ের কথায় শ্রাবন্তী অসহায় মুখ করে ঠোঁট উল্টে বলে ওঠে। সরি, আমার ভুল হয়েছে। শান্তি মিলে জয়ের। সে এবার শ্রাবন্তীর দিকে তাকিয়ে বাণী ছেড়ে বলে ওঠে। যাও, এবারের মতো মাফ করে দিলাম। আজকের কথাটা যেন সব সময় মাথায় থাকে। বলেই জয় পাশ কাটিয়ে মিটিমিটি হাসতে হাসতে চলে যেতে শুরু করে। শ্রাবন্তী পেছন ফিরে তাকায়। রাগে তার মাথা ফেটে যাচ্ছে একেবারে। ইচ্ছে করছে জয়কে পাহাড়ের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিতে। সে শান্তি পেত। শ্রাবন্তী জয়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কটমট করে বলে ওঠে। এর প্রতিশোধ যদি আমি না নিয়েছি, তাহলে আমার নামও শ্রাবন্তী নয়, বাদুড়ছানা। বলেই সে রাগে ফুঁসতে থাকে। তারা সিঁড়ি দিয়ে এক প্রকার নাচতে নাচতে নিচে নামছে। রান্নাঘরে যাবার জন্য মূলত যাচ্ছে ফ্রিজ থেকে আইসক্রিম বের করতে। ড্রয়িং রুমে কেউ নেই, সকলে উপরের ঘরে। কাল শপিং করতে যাওয়ার প্ল্যান চলছে তাদের। এমন সময় বাড়িতে প্রবেশ করে তুর্য। বাহির থেকে এসেছে, একটা কাজে গিয়েছিল সে। ঘেমে পুরো একাকার অবস্থা তার। ঘামে ভেজা শার্ট লেপ্টে আছে শরীরের সাথে।
তুর্য সিঁড়ির দিকে তাকাতেই তারার দেখা মেলে, তবে সঙ্গে সঙ্গে রাগে মাথায় চড়ে বসে, চোয়াল শক্ত হয়ে আসে তার। তারা তখনও খেয়াল করেনি তুর্যকে। তুর্য যে তার পানে এভাবে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। তারা নামতে নামতে যখন শেষ সিঁড়ির 4 সিঁড়ি ওপরে থাকে, তখনই সামনে তুর্যকে দেখে ঘাবড়ে যায়। ভূত দেখার মতো হুট করে এমন হওয়ায় কিছুটা চেঁচিয়ে ওঠে। তুর্য একইভাবে তাকিয়ে থাকে তারার পানে। তারা নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। তুর্যকে তার দিকে এভাবে খ্যাপা বাঘের ন্যায় তাকিয়ে থাকতে দেখে শুকনো ঢোক গিলে বুঝে উঠতে পারে না তার এই তাকানোর কারণ। তার ভাবনার মাঝেই তুর্য তাকে বাজখাই গলায় ধমক দিয়ে বলে ওঠে, মারবো টেনে এক চর। সিঁড়ি দিয়ে এভাবে লাফিয়ে লাফিয়ে নামছিলি কেন? আর অন্য এভাবে দিয়েছিস কেন? এক পাশে আছে তো আরেক পাশে নেই, এটা অন্য দেওয়ার সিস্টেম? বেয়াদব কোথাকার! কেঁপে ওঠে তারা তুর্যের ধমকে। তুর্যের চাহনি দেখে শুকনো ঢোক গিলে সে। তার মনে হচ্ছে যেন এই চোখ দিয়েই তাকে ভস্ম করে দেবে। তারাকে আগের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে বাজখাই গলায় ধমক দিয়ে বলে ওঠে, কানে যায় না কথা? অন্য ঠিক করছিস না কেন? তুর্যের কথায় তারা আঁতকে ওঠে। ঝড়ের গতিতে সে ওড়না খুলে সুন্দর করে মাথা শরীর ঢেকে নেয় ভালো করে। তা দেখে তুর্য গিজগিজ করে বলে ওঠে, বাড়িতে পুরুষ মানুষের অভাব নেই। তোকে যদি আমি আর একদিন দেখেছি এভাবে সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নামছিস আর ওড়না ঠিক না করে চলাফেরা করছিস, সেদিন থেকেই তোকে জিন্দা পুঁতে ফেলবো, মনে রাখিস। বলেই যে পাশ কাটিয়ে চলে যেতে নেবে, ফের থেমে বলে ওঠে, আর হ্যাঁ, 2 দিন পর থেকে বাড়িতে মেহমান আসা শুরু করবে। তোকে যেন বাইরে বেশি না দেখি। যা প্রয়োজন পড়বে আমায় ফোন করবি, আমি এনে দেব। এছাড়া যদি তোকে বেশি রুমের বাইরে দেখি, তোর খবর খারাপ আছে। এখন আমার রুমে আয়, আমার ক্লান্ত লাগছে, আমি ঘুমোবো। বলেই আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায় তুর্য। তারা তুর্যে যাওয়ার পানে তাকিয়ে ঢোক গিলে। যেভাবে তাকে শাসিয়ে গেছে, এখন তার আর আইসক্রিম খাওয়ার স্বাদ মিটে গেছে। এখন তার পানির প্রয়োজন। ভয়ে তার হাত পা কাঁপছে রীতিমতো। তারার ভাবনার মাঝেই তুর্যের ওপর থেকে বাজখাই গলায় আওয়াজ আসে, কোথায় আসছিস না কেন? তড়িৎ গতিতে তাকায় সেদিক পানে। তুর্যের রাগ উঠছে ভেবেই তারা এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড় লাগায় তুর্যের রুমের দিকে। খোলা আকাশের নিচে বসে আছে প্রণয়। গভীর রাত, আকাশটা যেন নিজেকে মেলে দিয়েছে এক প্রশান্তির চাদরের মতো। তার উপরে তারা ঝলমল করছে। কেউ নিঃশব্দে টুপটাপ নেমে আসছে দূর কোনো মহাকাশের অতল গহ্বর থেকে। চাঁদ নেই আজ, আছে শুধু তারা পড়া এক বিশাল নীল কালো বিস্তার। আর তার ঠিক নিচে বসে আছে প্রণয়। এক হাতে ধরা গিটার, অন্য হাতটা ছুঁয়ে আছে ঘাসের বুক। চারপাশে বিস্তৃত প্রান্তর ঘাসে জমে থাকা শিশিরের ফোঁটা হালকা আলোয় চিকচিক করছে। গাছ ছমছমে এক শীতলতা ছড়িয়ে আছে পুরো পরিবেশে, যেন রাতের বুক থেকে উঠে আসা কোনো এক পুরনো বিষাদের গল্প, যেটা জানি কেবল এই হিমেল বাতাস আর প্রণয়ের গলা জড়িয়ে থাকা বিষণ্ণতা। তার পাশ দিয়ে একটা শুকনো পাতা উড়ে গিয়ে পড়ে গিটার বক্সের পাশে। দূরে কোথাও কোনো নাম না জানা পাখি ডেকে ওঠে, তারপর আবার থেমে যায়। পেছনে বিশাল এক বটগাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন পাহারায় আছে প্রণয়ের নির্জনতা রক্ষা করতে। হিমেল বাতাসে প্রণয়ের চুল এলোমেলো হয়ে মুখে এসে পড়েছে। আবছা আলোয় তার ছায়াটা পড়েছে সামনের দিকে, আর চারপাশে যেন সময় থেমে আছে। কেবল হিমেল হাওয়া এসে এসে তার গায়ের জামা, চুল, এমনকি গিটারের তারেও ছুঁয়ে দিয়ে যাচ্ছে বারবার। এক বুক বিষণ্ণ মনে বসে আছে প্রণয়। প্রণয়ের বুকটা যেন আজকাল একটু বেশি ভার হয়ে থাকে, ঠিক যেন কোনো অদৃশ্য পাথর চাপা পড়ে আছে তার ভেতরে। তারাকে দেখা হয় না আজ কত দিন হয়ে গেল। প্রণয়ের কাছে যেন মনে হচ্ছে এই কয়েকটা দিন যেন কত হাজার যুগের মতো। প্রতিটা সকাল শুরু হয় তার মুখ মনে করে, আর প্রতিটা রাত শেষ হয় তার নাম মুখে নিয়ে।
নিঃশব্দে ভেঙে পড়া এক দীর্ঘশ্বাসে। হাজার চেষ্টা করেও পারেনি তারার সাথে একটিবার কথা বলতে। তারার একটাবার দেখা পাওয়ার জন্য সে প্রতিটা দিন কলেজে যায়, কিন্তু তার ছোট্ট পরীর যে দেখা পায় না, সে হাজার চেষ্টা করেও সে তার পরীর দেখা পায় না। সে জানে তারা তুর্যকে ভালোবাসে, এই সত্যিটা যে কতবার প্রণয় নিজেকে বলেছে তার হিসেব নেই। তবুও প্রতিবারই মনে হয় হয়তো সে ভুল, হয়তো তারার চোখে এখনো কোনো এক ক্ষীণ সম্ভাবনার রেখা আছে। তার জন্য দিন দিন তারার শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কারণ সে যে তারাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। সে জানে তার চাওয়াটা ভুল, যেভাবে গ্রীষ্মে কেউ বৃষ্টিকে চায় অথচ জানে আকাশে এক ফোঁটা মেঘও নেই, তেমনি তারাকেও তার পাওয়া হবে না। প্রণয় আকাশের পানে তাকিয়ে বুক ভরা নিঃশ্বাস নিয়ে বলে ওঠে, তারে দেখি না আজ কতদিন, যারে ভালোবাসি আছি সীমাহীন। কথাটা বলতে গিয়ে প্রণয়ের চোখের পানি চিকচিক করে ওঠে, যেন এই বুঝি চোখের অশ্রুগুলো গড়িয়ে পড়তে চাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। বুকের ভেতর কেমন অসহ্য এক যন্ত্রণা করছে তার, যেই ব্যথা সারানোর ঔষধ সে খুঁজে পাচ্ছে না। যেন এই ব্যথা তাকে তিলে তিলে একটু একটু করে যে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রণয় কিভাবে গিটারের দিকে তাকায়, গিটারটা কোলের ওপরে নিয়ে কিছু সময় চোখ থেকে গিটারের সুর তোলে, আকাশপানে তাকিয়ে গেয়ে ওঠে, প্রণয় তাকিয়ে আসমানের দিকে, সে কি বলো আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরিষি যে পাশে নাই, বিধাতা আমাকে বলো কোথায় গেলে, তারে পাবো যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায় তাকিয়ে, আসমানের দিকে সে কি বলো আছে সুখে, ভাবিয়া কান্দিয়া মরি, সে যে পাশে নাই। গান শেষ হওয়ার পরেও কিছুক্ষণ গিটারের তারে ধরা প্রণয়ের আঙুলগুলো থমকে থাকে, যেন সুরটা এখনো তার বুকের ভেতরে বাজছে। চোখ দুটো হঠাৎ ভারী হয়ে আসে, ঠোঁটের কোণ কাঁপতে শুরু করে মৃদু। কোনো এক অদৃশ্য পাহাড় যেন তার বুকের উপরে চেপে বসেছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। চোখের পাতার কোণে জমে থাকা জলটুকু আর আটকাতে পারে না সে। ধীরে ধীরে তা গড়িয়ে পড়ে তার গাল বেয়ে, বুকটা নিঃশব্দে কেঁপে ওঠে। সে এক পলক এ আকাশের দিকে তাকিয়ে থাকে। এই সেই আকাশ যেখানে হাজারো তারার মেলা রয়েছে, কিন্তু তার তারার যে দেখা নেই। প্রণয়ের কণ্ঠে কোনো শব্দ নেই, তবুও তার বুকের ভেতর যেন হাজারো চিৎকার উঠে আসছে। সে গিটারের ওপরে ঝুঁকে পড়তে মুখ চেপে ধরে, যেন কান্নাটা চেপে রাখতে চায়, কিন্তু হৃদয়ের ব্যথাটা যেন দম বন্ধ করে দেয়। চারপাশ নিস্তব্ধ, তারার শূন্যতা তাকে নিঃশেষ করে দিচ্ছে। আর সেই যন্ত্রণার কোনো ওষুধ নেই, নেই কোনো আশ্বাস। তারাকুঞ্জে বিয়ের সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আজ থেকেই বাড়ি সাজানোর কাজ শুরু হয়ে গেছে। বাড়ির ডেকোরেশনের লুক হবে মোট 3টে। মেহেদি প্রোগ্রামের থিম, হলুদ প্রোগ্রাম ও বিয়ের প্রোগ্রাম, আর সর্বশেষ রিসেপশন। সেটা তারাকুঞ্জে হবে না, সেটা হবে তাদের গ্রামের বাড়ি রাজশাহী পদ্মনগর জাহানারা মঞ্জিলে। যদি হামিদ খান বলেছিলেন রিসেপশনটা তারাকুঞ্জেই হোক, কিন্তু শাহেদ খান সেটা না করে দিয়েছেন। তিনি চান গ্রামে কোনো একটা প্রোগ্রাম করা হোক। যেহেতু মেহেদি হলুদ প্রোগ্রাম এখানে হবে, সেই হিসেবে বিয়েটাও এখানেই করানো হবে। যদিও শাহেদ খান চাইছিলেন বিয়েটা গ্রামের বাড়িতে হোক, কিন্তু এতে বেশ ঝামেলা হয়ে যায় 2 জায়গায় করলে। তাই শেষমেশ তিনি সিলেক্ট করেন রিসেপশনটা না হয় তিনি জাহানারা মঞ্জিলেই করানো হোক। সেই হিসাবেই কাজ শুরু করা হয়েছে। প্রথমে মেহেদি প্রোগ্রামের ডেকোরেশন করা শুরু হবে। মেহেদি প্রোগ্রামটা হলুদ প্রোগ্রামের 3 দিন আগে ফেলানো হয়েছে।
কালকে মেহেদি প্রোগ্রাম হবে ও সেটা শেষ হলে তার ফুল ডেকোরেশন খুলে আবার হলুদের থিম দেওয়া হবে। আর এই সমস্ত দায়িত্ব নিয়েছে তাজ আর তুর্য, কারণ বাড়ির বড় ছেলে বলতে তারা দুইজনে। আকাশের কাছে এসব আশা করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। তাকে দায়িত্ব দেওয়া মানে আর বিয়ে করতে হবে না তৌহিদ খানের। দেখা যাবে সে আছে কিন্তু ডেকোরেশন করানোর খবর নেই। তাই সব দায়িত্ব দেওয়া হয়েছে তুর্যের কাঁধে, সাথে দেওয়া হয়েছে তাজকেও। যদিও তার দায়িত্বটা আলাদা, সে দেখবে খাবার দাবারের বিষয়টা। তারাকুঞ্জে এখনও তাদের কোনো মেহমান আসেনি, আসবে আজ বিকেলে আর রাতেও কিছু আসবে মেহেদির প্রোগ্রামের সকালে। বলতে গেলে এখন আর বেশি সময় নেই, বেশ ব্যস্ত সময় পার করছে তারাকুঞ্জের সকল মানুষজন। ড্রয়িং রুমে বাড়ির দুই কর্তি ও তাহসান, জয়, আহিল, ফারদিন ও আকাশ তাদের সকলের মুখ কালো করে বসে আছে। মেজাজ বিগড়ে যাচ্ছে তাদের, চোখ মুখে তাদের বিরক্তি, আর পারছে না তারা। সে কতক্ষণ যাবৎ বসে আছে ড্রয়িং রুমে, প্রায় 1 ঘন্টা হতে চলল, কিন্তু অপেক্ষার অবসান শেষ হবার নামই নেই। কি বিরক্তিকর! এই অবস্থায় তারা আটকে পড়ে আছেন। আজ বিয়ের সব কেনাকাটা করতে বের হবে তারা, কোনো কিছুই কেনা হয়ে ওঠেনি সময়ের কারণে। বিয়ের তো আর বেশি দিন নেই, আজকে কেনাকাটা না করলে পরে আরও ঝামেলায় পড়তে হবে তাদের। সেই সকাল 6টা থেকে রেডি হয়ে বসে আছে, এখন 7টা বাজতে চলল, একটারও আসার খবর নেই। ডাকলেই বলছে আর কয় মিনিট, 2 মিনিট, 3 মিনিট, এই বলে বলে 1 ঘন্টা পার করে দিয়েছে। শারমিন বেগম এবার বিরক্ত হয়ে রেগে চিল্লিয়ে বলে ওঠে, তোদের একটারও যাওয়ার প্রয়োজন নেই, তোরা থাক, আমরা গেলাম। শারমিন বেগমের কথা শেষ করতে দেরি, কিন্তু সবগুলোর দৌড়ে বের হতে দেরি হয়নি। সকলে তারার ওপর বের হয়েছে, কেউ কানে রিং পরতে পরতে, তো কেউ ওড়না নিতে নিতে, তো কেউ চুল ঠিক করতে করতে বের হয়েছে, যে যেভাবে পারছে। সিঁড়ি দিয়ে সবগুলো মেয়ে একসাথে নামে। তিথি টপস ঠিক করতে করতে এসে 32 পাটি দাঁত বের করে বলে ওঠে, আমাদের শেষ, চলো এবার মনি। সবগুলোকে দেখে রাগে ফুঁসতে থাকে শারমিন বেগম ও প্রিয়ন্তী বেগম। আকাশ বিরক্ত হয়ে বলে ওঠে, এই এত সাজগোজের কি আছে রে? আমরা মার্কেট যাচ্ছি, তোদের বর আনতে যাচ্ছি না। আকাশের কথায় তারা তেতে বলে ওঠে, এই তোর তাতে কি রে ভাইয়া? আমরা যেখানে মন চায় সেখানে যাব। আমরা সেজেছি বলে তোর তাতে কি? তারার কথায় মেঘা হিসিয়ে বলে ওঠে, আরে বুঝতে পারছি না, আমাদের মতো তো আর সাজতে পারি না, তাই ওর আমাদের দেখে হিংসে হচ্ছে। মেঘার কথায় আকাশ বলে মুখ ভেঙিয়ে বলে ওঠে, আমার তো ইচ্ছে নেই ময়দা মেখে সুন্দর হতে, বুঝেছিস? আমি এমনিতেই সুন্দর, আর তোরা তো ময়দা সুন্দরী। আকাশের কথায় তাহসান, আহিল, জয় এরা জোরে জোরে হেসে ওঠে। আকাশের কথা শুনে সবগুলো মেয়ে একসাথে তেতে ওঠে। ঝড়ের বেগে সবগুলো ছুটে আসতে আসতে বলে ওঠে, এই কি বললি তুই? আমরা ময়দা সুন্দরী? আকাশ একসাথে এতগুলোর অ্যাটাকে ভয়ে গিয়ে শারমিন বেগমের পেছনে লুকিয়ে পড়ে। তা দেখে লাবণ্য বলে ওঠে, এই বড় মামার পেছনে গিয়ে কেন লুকোচ্ছিস? সাহস থাকলে সামনে আয়। তখন টনি বলে, দম থাকলে মনির পেছন থেকে আমাদের সামনে আসুন, তারপর দেখাচ্ছি কারা ময়দা সুন্দরী। এদের কথা শুনে আকাশ শুকনো ঢোক গিলে, কারণ এখন কিছুতে এতগুলো মেয়ের মাঝখানে যাওয়া যাবে না। গেলেই দেখা যাবে পুরো জিপ ছিঁড়ে ছাদে শুকাতে দিয়ে দেবে, তারপর শুটকি করে তাকে কম টাকায় সেল করে দেবে। আকাশের অবস্থা দেখে বাকি ছেলেরা চুপচাপ দাঁড়িয়ে আছে মুখে কুলু পেতে। এখন তাদের নিঃশ্বাস ফলানোও যেন আইন ও তো দণ্ডনীয় অপরাধ। দেখা যাবে নিঃশ্বাস ফেললেও তাদেরকে সোজা ফাঁসির রায় দেওয়া হবে। সবগুলো ভয়ে চুপ করে আছে। অন্যদিকে বাকিরা, নেহাসহ সকলে আকাশকে পুরো ধুয়ে দিচ্ছে। আকাশ ভয়ে লুকিয়ে আছে শারমিন বেগমের পেছনে। এদিকে শারমিন বেগম, প্রিয়ন্তী বেগম কখন থেকে চিল্লিয়ে যাচ্ছে থামার জন্য, কিন্তু কারো থামার নামই নেই।
তারা আর তিথি তো ওড়না কোমরে বেঁধে নিয়ে তারপর লেগেছে মেয়েদের ময়দা সুন্দরী বলায় আকাশকে যেভাবে ধুয়ে দিচ্ছে সেটা দেখে ছেলেরা ভয়ে শুকনো ঢোক গিলে বাড়িতে একটা গমগম পরিবেশ। চিল্লাচিল্লির কারণে এখন ড্রয়িং রুমে পা ফেলানো যেন মহাদায়। শারমিন পড়েছে মহাবিপাকে, সবগুলোর মাঝখানে পড়ে যেন। সবার ক্যাচুর ম্যাচুরে তার মাথা পুরো শেষ, ঝিমঝিম করছে তার মাথা এক প্রকার। এমন সময় বাসায় প্রবেশ করে তাজ তুর্য। তারা বাহিরের মেন গেটের রাস্তা সাজানোর জন্য সব ঠিকঠাক করতে গিয়েছিল। বাড়িতে ঢুকতে এমন সময় বাসায় এত চিল্লাচিল্লির আওয়াজ শুনে দুজনেই থেমে যায়। তুর্য ভ্রুকুচকে তাকায় সকলের পানে। আকাশকে শারমিন বেগমের পেছনে লুকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকায়। তার উপর সব মেয়ের এমন আকাশের ওপরে খেপে যাওয়ার কারণটা বুঝে উঠতে পারে না সে। তুর্য পাশ ফিরে তাকাতেই চোখ আটকে যায় তারার ওপর। সবাই যেমন তেমন, কিন্তু তারা আর তিথি তো কোমরে ওড়না বেঁধে নেমেছে দেখছি। তাজা হাঁ করে তাকিয়ে আছে তিথিও তারার ওপর। এরা এমন ওড়না বেঁধে কেন ঝগড়া করতে নেমেছে বুঝতে পারছে না। তুর্যের এত চেঁচামেচিতে মাথা ধরে গেছে, মুহূর্তেই মাথা গরম হয়ে যায় তার। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট তার। চারপাশ থেকে এত এত চেঁচামেচির আওয়াজ সহ্য করতে না পেরে সে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে বলে ওঠে, কি হচ্ছে এখানে এসব? সঙ্গে সঙ্গেই থেমে যায় গলার আওয়াজ। সকলে তাকায় তার পানে, থতমত খেয়ে যায় সকলে। শারমিন বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচে। মুহূর্তেই পুরো তারাকুঞ্জ একদম নিস্তব্ধতায় ছেয়ে গেছে। সকলে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে পড়ে। তুর্য অগ্নি চোখে তারার পানে তাকাতেই তারার সঙ্গে সঙ্গে নিজের দিকে খেয়াল করে। তড়িঘড়ি করে ওড়নার প্যাচ খুলে শরীরে দিয়ে মাথা নিচু করে ভদ্রমের মতো দাঁড়িয়ে যায়। তুর্য তারার পানে সেকেন্ড দুয়েক সময় তাকিয়ে থেকে বাজখাই গলায় সকলকে বলে ওঠে, এটা কি মাছের বাজার পেয়েছিস নাকি সকলে? এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? তোদের কারণে বাড়িতে পা ফেলানো যাচ্ছে না। এত পরিমাণের গলা আর আওয়াজ, তোদের কিছু বলছি না দেখে মাথায় উঠে যাচ্ছিস, তাই না? তুর্যের ধমকে সকলে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভয়ে তাদের মরে যাবার মতো অবস্থা। তুর্যের ভয়ে সকলেই প্রায় চুপ করে, কারো মুখে কোনো কথা নেই। তুর্য তা দেখে ফের বলে ওঠে, আর কোনোদিন যদি এভাবে তোদের চিল্লাচিল্লি করতে দেখি সবগুলোকে বাড়ির বাইরে বের করে দেব। তারপর রাস্তায় গিয়ে যত ঝগড়া করিস। কিন্তু এই বাড়িতে এটা চলবে না। এটা ভদ্রলোকের বাসা, কোনো মাছের বাজার না। তুর্য একটানে কথাগুলো বলে থামে। সকলে চুপচাপ দাঁড়িয়ে আছে। শারমিন বেগম তা দেখে আস্তে আস্তে করে শুনতে না পাওয়ার মতো করে বলে ওঠে, এখন শুধু শুধু বকাগুলো খেতে হচ্ছে। যখন থামতে বলেছিলাম তখন থেমে গেলে কি এত বকাগুলো খেতে হতো নাকি? এখন খা তোরা বকা। বলেই থামে শারমিন। তুর্য পাশ কাটিয়ে চলে যেতে নিলে কি ভেবে থেমে যায়। সকলের পানে তাকিয়ে ভ্রু কুচকে বলে ওঠে, এভাবে সকলে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? তুর্যের কথায় চোখ তুলে তাকায় মেঘা। মেঘা ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, শপিংয়ে যাচ্ছি আমরা। মেঘার কথায় তুর্য চোখ ফিরিয়ে তারার পানে তাকায়। তারা ভয়ে মাথা নিচু করে তাকিয়ে আছে। তুর্য তা দেখে সকলের পানে তাকিয়ে বলে ওঠে, সবাই গিয়ে গাড়িতে বস, আমি আসছি। তারা চোখ তুলে তুর্যের পানে তাকায় একবার। তুর্য তার দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের। সঙ্গে সঙ্গেই ভয়ে চোখ নামিয়ে নেয় তারা। তুর্য তা দেখে আর কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে হাঁটা দেয় নিজের রুমের দিকে। পেছন থেকে তাজ একবার সকলের পানে তাকিয়ে সেও হাঁটা শুরু করে তুর্যের পেছন পেছন। তুর্য যেতেই সকলের স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ যেন সকলের দম বের হয়ে যাচ্ছিল মনে হচ্ছে। প্রিয়ন্তী বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আর একটা কথাও কেউ না বলে সবাই গিয়ে গাড়িতে গিয়ে বসো। যাও, মনে রেখো তুর্য কি বলেছে সেটা মাথায় থাকলে আর ঝগড়া করবে না আশা করি। প্রিয়ন্তী বেগমের কথায় কেউ আর একটা কথাও বাড়ায় না। চুপচাপ বাড়ির বাহিরের দিকে হাঁটা শুরু করে। আজমিরা বেগম আজ যাবে না, কারণ শ্রাবণ বাসায়। তার উপর বিকেলে মেহমান আসবে, তাই আর তিনি যাবেন না। সবাই একে একে বের হতেই দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে।
প্রিয়ন্তী বেগম ও শারমিন বেগম প্রিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলে ওঠে,